ইন্দ্রাণী ঠাম্মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে যাবে, তখনই আয়ুষ এসে ঠাম্মিকে ধরে নিয়ে ইন্দ্রাণীকে উচিত জবাব দেয়। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে ইন্দ্রাণী কুসুমের ঠাম্মাকে বলছে, আমি ভালোভাবে আপনাকে বলছি এই বাড়ি থেকে বেরিয়ে যান। ঠাম্মা তখন বলছে, আমি আগেও বলেছি এখনও বলছি, আমার কথা বলা শেষ হলে আমি ঠিক চলে যাব। এত হাত জোর করতেও হবে না আর হম্বিদম্বি করতেও হবে না। আমি আমার কুঁড়ে ঘরে ফেরার জন্য মুখিয়ে থাকি, আর আপনার বড় ছেলে আর বৌমা এ বাড়িতে ফিরে আসার জন্য মুখিয়ে থাকে। আজ আমাদের প্রথমবার দেখা হচ্ছে ঠিকই, কিন্তু আমি খুব ভালো করে জানি আপনি কত অভাগা নারী, আর তার চেয়েও বড় কথা আপনি কত বড় অভাগার মা। ইন্দ্রাণী তো এবার রেগে গিয়ে বলছে, কি বলছেন কি তখন থেকে? ঠাম্মা বলছে, ঠিকই তো বলছি, আপনার কাছে রাজপ্রাসাদের মতো বাড়ি আছে, সারি সারি গাড়ি আছে, কিন্তু যেটা থাকার কথা সেটা নেই, সেটা বুক ভরা ভালোবাসা। আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে মায়ের ছেলে থাকতে অহংকারে তাকে বুকে টেনে নিতে অস্বীকার করে, তেমন অহংকার ঈশ্বর যেন কোনো মাকে না দেয়। ইন্দ্রাণী তো এবার প্রচণ্ড রেগে গিয়ে সিকিউরিটিকে ডেকে বলছে, বের করে দাও ওনাকে বাড়ি থেকে। রাজ তো এবার এসে ইন্দ্রাণীকে বলছে, উনি কে, কি হচ্ছে এসব? ঠাম্মা তখন বলছে, আমি সে যে ওনার বড় ছেলে আর বৌমাকে আশ্রয় দিয়েছে। রাজ তো তখন অবাক হয়ে যায় আর ইশারা করে সিকিউরিটিকে চলে যেতে বলে। সিকিউরিটি ওখান থেকে চলে যেতেই ইন্দ্রাণী ঠাম্মিকে বলছে, আশ্রয় দিয়েছেন কেন আর আমার কাছে জানাচ্ছেন বা কেন? আর কি ভেবেছেন আমি ওদের খরচপাতি দেব? ঠাম্মা বলছে, না না, খরচপাতির জন্য তো আমি আসিনি, দরকার পড়লে সারাটা জীবন ওদের কুঁড়ে ঘরে আমি আশ্রয় দিয়ে রাখতে পারি। আমি শুধু একটা কথা বলতে এসছি, ওই দুজন ছেলে মেয়েকে কষ্ট দিয়ে আপনি এ জন্মে নয় আগামী 10 জন্মের পাপ ভোগ করলেন। ওদের ভুলটা কি ছিল যে একে অপরের ভালোবেসেছে, আর কুসুম আপনার বাড়ির কাজের লোক বলে? আপনি একবারও ভাবলেন না ওই নিষ্পাপ মেয়েটাকে ছোট করে কতটা পাপ করছেন শুধুমাত্র টাকার অহংকারে? ঈশ্বর আপনাকে কুসুমের মতো বৌমা দিয়ে আশীর্বাদ করেছিলেন, আর সেই আশীর্বাদ আপনি ফেলে দিয়েছেন। এর ফল তো আপনাকে ভোগ করতেই হবে। ওই যে কথাই আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, আপনারও ঠিক একই হবে। এই বলে তো ইন্দ্রাণীকে আরও সব কথা বলে অপমান করতে থাকে। তারপর তো ওখান থেকে চলে যায়। ইন্দ্রাণী তো তখন ওনার কথাগুলো ভাবতে থাকে। এদিকে তখন আয়ুষ তো ঘুমাচ্ছিল। তখন কুসুম আয়ুষের জন্য চা এনে বলছে, আমি জানি আপনার চা খেতে কষ্ট হবে, কিন্তু খেয়ে নিন একটু, আর দেখবেন আস্তে আস্তে এই বাড়িটা আপনার খুব প্রিয় হয়ে উঠবে। আয়ুষ তো এবার কুসুমকে বলছে, হতেই হবে কুসুম, যেখানে আমার স্ত্রী আছে মনের মতো হতে তো বাধ্য। তখনই ঠাম্মা চলে আসে। কুসুম তখন ঠাম্মাকে বলছে, কি ঠাম্মি, কাল কীর্তন খুব ভালো লেগেছিল? ঠাম্মি তখন বলছে, আমি মিথ্যে বলেছিলাম, কাল আমি গাঙ্গুলি বাড়িতে গিয়েছিলাম, তোমার একগুঁয়ে শাশুড়ির মাথায় বুদ্ধি ঢোকাতে গিয়েছিলাম। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে বলছে, কেন করলে ঠাম্মা তুমি এসব? অন্যদিকে দেখা যাচ্ছে অনুশ্রী ইন্দ্রাণীকে বলছে, কালকের ঘটনার জন্য কিন্তু ভাইদা বা কুসুমের কোনো দোষ নেই। ইন্দ্রাণী তো গম্ভীরভাবে বলছে, কার দোষ আমি জানতে চাই না, শুধু ওই ছেলে আর মেয়ের জন্য বাইরের লোক বাড়ির ভিতরে এসে আমাকে অপমান করার সাহস পাচ্ছে। এটা আমি বরদাস্ত করব না, কিছুতেই না। তখনই ইন্দ্রাণীর ফোন আসে। ইন্দ্রাণী ফোনটা তুলতেই কুসুম বলছে, দেবীমা, আমি কুসুম বলছি। এই বলে তো কাঁদতে কাঁদতে বলছে, দেবীমা, আমি জানতাম না ঠাম্মা ও বাড়িতে গেছে, আর আমি যদি জানতাম কোনো দিন যেতে দিতাম না। আমি ঠাম্মার হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে। ইন্দ্রাণী তো তখন বলছে, কে বলছেন আপনি? কুসুম তো কাঁদতে কাঁদতে বলছে, দেবীমা, আমি কুসুম। তখনই ইন্দ্রাণী বলছে, ওই নামের আমি কাউকে চিনি না। আয়ুষ তো এবার কুসুমের হাত থেকে ফোনটা নিয়ে বলছে, মা, আমি আয়ুষ বলছি, আমাকে তুমি অন্তত অস্বীকার করো না চিনতে, আমার কথাটা অন্তত তুমি শোনো। ইন্দ্রাণী তো তখন আবারও একই কথা বলে, ওই নামের আমি কাউকে চিনি না, আর আপনি এই নাম্বারে ফোন করবেন না, কারণ এটা আমার পার্সোনাল নাম্বার। এটাতে আমার কাছের লোকেরা ফোন করে, বাড়ির লোকেরা ফোন করে, আর আপনি যদি এরপর আবারও করেন তাহলে আমি পুলিশ কমপ্লেন করতে বাধ্য হব। এই বলে তো ফোন রেখে দেয়। রাজ তো তখন ইন্দ্রাণীকে বলছে, তুমি এতটা নিষ্ঠুর হলে কি করে, আমি তো কল্পনাও করতে পারছি না। ঈশান তো তখন কাঁদতে কাঁদতে ইন্দ্রাণীকে বলছে, তুমি কি করে করতে পারলে মা এটা? ভাইদা তো তোমার রক্ত। মীনাক্ষী তো তখন মনে মনে বলছে, ঈশান তো বুঝতেই পারছে না, রক্ত তো এখন জল হয়ে গেছে, আর দিদি সেই জলে নিজের বড় ছেলে আর বউকে ভাসিয়ে দিয়েছে। এই বলে তো মনে মনে হাসতে থাকে। তখনই ইন্দ্রাণী সিদ্ধার্থকে বলছে, আমি এই মুহূর্তে তোমাদের সঙ্গে কোম্পানির ব্যাপার ছাড়া কোনো কথা বলতে চাই না। তখন তো ইন্দ্রাণীর ফোন আসে। ইন্দ্রাণী ফোনে কথা বলে রেখে দিয়ে রাজকে বলছে, আমার বন্ধু বিপাশা আমেরিকা থেকে আসছে, একটা বিজনেস পার্টনারশিপ নিয়ে কথা বলতে চায়, সেই জন্য একটু আলোচনা করবে আমাদের সাথে, তাই ওর বাড়িতে আজ ডিনার আছে, সবাই রেডি থেকো, আমরা সবাই একসাথে যাব। এই বলে তো ওখান থেকে চলে যায়। রাজ তখন মনে মনে বলছে, এই ইন্দ্রাণীকে তো আমি আগে চিনতাম না,
এদিকে তখন কুসুম কাঁদতে কাঁদতে ঠাম্মাকে বলছে, তুমি যেটা করেছো কিন্তু খুব খারাপ করেছো ঠাম্মি। ঠাম্মা তখন বলছে, আমি যা করেছি ঠিক করেছি, কারণ উনি চোখে ঢুলি বেঁধে বসেছিলেন, তাই ওনার চেয়ে বড় কাউকে দরকার ছিল যে ওনার চোখে আঙুল দিয়ে দেখাবে এবং শোনাবে। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে বলছে, ঠাম্মা দেবীমার তো একলা দোষ দেওয়া চলে না, দোষটা তো আমাদেরও, কারণ আমরা দেবীমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, দেবীমাকে ঠকিয়ে আমরা দুজন বিয়ে করেছি। তাও আশা ছিল একদিন মেনে নেবে আমাদের, কিন্তু সেই সুযোগটা না ঠাম্মা তুমি ভেস্তে দিলে। এখন তো আমার মনে হচ্ছে এখানে আসাটাই আমার ভুল হয়েছে, আমরা আর এখানে থাকবো না, অন্য কোথাও ঠাঁই খুঁজে নেব। তখনই ঠাম্মি কুসুমকে বলছে, এই কথাটা তো তোর শাশুড়িকে বলেছিলাম যে ওনার বৌমা কতটা ভালো সেটা উনি জানলেন না, আর যা কিছু করেছি তোরা নাচ জামাইয়ের ভালোর জন্যই করেছি, আর যদি কোনো ভুল করে থাকি তুই আমাকে ক্ষমা করে দিস, কিন্তু দোহাই এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলিস না। কুসুম তখন বলছে, ঠাম্মা হাত জোর করো না, তখন রাগের মাথায় অনেক ভুলভাল কথা বলে ফেলেছি, তবে এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না। এরপর তো কুসুম বালতি করে জল নিয়ে যাচ্ছিল, তখনই মনীষার সঙ্গে ধাক্কা লাগে। কুসুম তখন মনীষাকে বলছে, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে মনীষা দি? মনীষা বলছে, আরে আমি একটা ছোট ক্যাটারিং এর সঙ্গে যুক্ত, আমাদের একটা অর্ডার এসেছে, কিন্তু আমাদের যে মেন রান্নি তিনি খুব অসুস্থ, 2-3 ঘন্টার মধ্যে লাগবে, কিন্তু কি করব আমি বুঝতে পারছি না। কুসুম বলছে, মনীষাদি আমার বাবা আর দেবীমা বলতো আমার হাতে জাদু আছে, তুমি চাইলে আমি গিয়ে রান্না করতে পারি, তোমারও সুবিধা হবে আর আমারও হাতে কটা টাকা আসবে। মনীষা বলছে, ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলো, আমাদের হাতে কিন্তু সময় নেই, এক্ষুনি বেরোতে হবে। কুসুম বলছে, ঠিক আছে তুমি যাও, আমি বালতি রেখে এক্ষুনি আসছি। এই বলে তো মনে মনে বলছে, ঠাকুর ছোট সাহেবকেও একটা যোগ্য কাজ খুঁজে দাও, তাহলে আমাদের আর অভাব থাকবে না। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।